সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় হয়ে আসি তাদের সঙ্গে। আছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, স্যার স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আছেন মাসুদ করিম, সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার, আপনাকে দিয়ে শুরু করি। যখন আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক সামনে আসলে কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা নানান হিসেব নিকেশ মেলানোর চেষ্টা করছি, ঠিক তখন একেবারে তুলসী গ্যাবার্ডের, গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য নানান আলোচনার আসলে জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশকে নিয়ে তিনি দিল্লিতে এসে যে মন্তব্য করেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান হচ্ছে, সন্ত্রাসবাদের হুমকি, সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র অনেকটা কনসার্ন, এমন বক্তব্য নিয়েছে। আসলে তুলসী গ্যাবার্ডের চোখে কি বাংলাদেশকে দেখছে যুক্তরাষ্ট্র? ধন্যবাদ। দেখেন, তুলসী গ্যাবার্ডের যে বক্তব্যটা দিল্লিতে দিয়েছে এটা কিন্তু একেবারে আনপ্রেডিক্টেবল না। মানে আমরা এ ধরনের একটা কিছু ঘটবে এটা কিন্তু আগে থেকে আঁচ করা গিয়েছিল। আমার যেটা অবাক লাগছে যে বাংলাদেশের আগে থেকে কেন তার এই বক্তব্য দেওয়ার ব্যাপারটা কূটনৈতিকভাবে মোকাবেলা করা হয়নি। আমাদের দিল্লিতে শুধু না, মার্কিন যুক্তরাষ্ট্রেও আমাদের ডিফেন্স অ্যাটাশে রয়েছে, ডিফেন্স অ্যাডভাইজার বলে যাদের কাজ হচ্ছে এসব জিনিস গোপনভাবে ট্র্যাক করা, যেখানে আমরা ক্লিয়ারলি জানি যে মার্কিন নীতির সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের কোনো মিলই নাই, এবং যেটা প্রমাণিত হয়ে গেছে যখন পরদিন সেখানে তাকে স্টেট ডিপার্টমেন্টে এক বাংলাদেশি সংবাদদাতা প্রশ্ন করে বসলো। এবং এখানেও আরেকটা প্রবলেম, যে এই যে তথাকথিত বাংলাদেশি সংবাদদাতা, বোঝাই যাচ্ছিল যে সে এই সরকারের প্রতি খুবই হস্টাইল। এই লোকটা এসে, আমি এটা টিভিতে দেখলাম যে বারবার পিড়াপিড়ি করছিল, বিরক্তিকরভাবে প্রশ্নটা থামছিল না, যার ফলে যিনি স্পোকসপারসন লেডি ছিলেন তিনি কিন্তু একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের বেলায় এ ধরনের কোনো কিছু ঘটলে, যে মৌলবাদ বা হুমকি, সন্ত্রাসী, তখন আমরা সরাসরি পদক্ষেপ নিয়ে থাকি। বাংলাদেশের বেলায় এমন কিছু ঘটেনি। তারপরেও ওই লোকটা বলে যেতে নিচ্ছে, তখনই উনি সংবাদ সম্মেলন শেষ করে দিলেন। এবং ক্লিয়ারলি বোঝা গেল যে এখানে আগে যিনি ছিলেন তার জায়গায় আমাদের ওইখানে একজন নতুন গিয়েছে, প্রেস মিনিস্টার। তাছাড়া সেখানে এমবেসি অত্যন্ত অ্যাক্টিভ। বাংলাদেশের এমবেসি তো এমন নিশ্চিত করা ছিল যে হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে যেই জার্নালিস্ট যাবে সে যেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি বন্ধুত্ব সুলভ হয়, যেমনটা আগে ছিল, যে ভদ্রলোক আগে ছিল। কাজেই এখানেও একটা ব্যর্থতা বাংলাদেশের। আর সেকেন্ড ব্যর্থতা হচ্ছে, যেটা আমি বললাম, যে তুলসী গ্যাবার্ড যে দিল্লিতে যাবে, এটা কিন্তু আমাদের বিচক্ষণতা থাকা উচিত। বাংলাদেশের যে প্রেস কাউন্সিলর দিল্লিতে রয়েছে, তার উচিত ছিল মার্কিন রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করে তুলসী গ্যাবার্ডকে এই বিষয়ে যে আমেরিকান নীতি কি সেটা জানিয়ে দেয়া। আর আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা বাংলাদেশ সরকার, আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারটা কিছুতেই তুলে ধরেনি। দেখেন, তুলসী গ্যাবার্ড কিন্তু গোয়েন্দা বাহিনীর প্রধান। মার্কিন গোয়েন্দা বাহিনীর ইতিহাসে আমি কখনো আজ পর্যন্ত দেখি নাই, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন, অন্যান্য যে কোনো দেশের বেলায় গোয়েন্দা বাহিনী প্রধানের দায়িত্ব কি? প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে সে অ্যাকচুয়াল পলিসিটা কি সেটা সম্পর্কে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবে। কূটনীতিকের দায়িত্ব হচ্ছে মুখ খুলে পলিসি নিয়ে বলা। তুলসী গ্যাবার্ড একজন গোয়েন্দা বাহিনীর সর্বোচ্চ পদে রয়েছেন। তিনি যখন এই ধরনের প্রশ্নটাকে করা হলো, তার তখন উচিত ছিল যে বলা যে আপনার এই প্রশ্নটা আমাদের মার্কিন রাষ্ট্রদূতকে করতে পারেন, কিংবা কোনো সেনেটরকে করতে পারেন, কিংবা পররাষ্ট্রনীতি বিশারদকে করতে পারেন। কিন্তু আমি গোয়েন্দা বাহিনী প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে সেরকম কোনো কিছু বা অপ্রীতিকর কিছু হচ্ছে কি না সেটা সম্পর্কে আমি যা জানবো
আমার প্রেসিডেন্টকে আমি ব্রিফ করব। একদম স্যার, এই বিষয়টা নিয়ে জনাব মাসুদ করিম আপনার কাছে যদি জানতে চাই, স্যার যেমনটি করে বিশ্লেষণ করছিলেন যে আসলে মার্কিন নীতিটা এইভাবে তো আসলে প্রকাশ করার কথা না, আপনার কাছে কি মনে হয় যে মানে এই বিষয়টা ঠিক যেভাবে আসার কথা সেভাবে না এসে কেন অনেকটা কনসার্ন দেখাচ্ছে, তার মানে বাংলাদেশের ব্যাপারে এটি কিন্তু অত্যন্ত নেতিবাচক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনার কাছে কি মনে হয় এমন হলো কেন? আর আমাদের স্যার ধন্যবাদ। ধারাবাহিকভাবে যদি আমরা দেখি তাহলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই বাইডেন প্রশাসনের নীতির ক্ষেত্রে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেন নির্বাচনের আগেও ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ওখানকার যে যারা বাইডেন প্রশাসন তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় নাই। তখন আমরা বলেছিলাম যে এই বিষয়টা একটা নির্বাচনী মানে হিন্দুদের ভোট নেওয়ার জন্য, ইন্ডিয়ানদের ভোট পাওয়ার জন্য তিনি হয়তো এটা কৌশল হইতে পারে। কিন্তু এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন, ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী কিংবা প্রেসিডেন্ট, সেই হিসাবে যদি বলেন তাহলে এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে। তো এরপরে এখন ওনাকে যা মানে তুলসী গ্যাবার্ডকে যখন উনি এই জাতীয় মানে সিকিউরিটি বা স্পাই এজেন্সির চিফ হিসেবে, ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেন, তখন থেকে কিন্তু এই আলোচনায় বরাবরই ছিল। কারণ তুলসী গ্যাবার্ড এবং তার মা ওনারা এবং হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং ওনারা ইস্কনের সাথে খুব মানে ঘনিষ্ঠভাবে জড়িত। তো সেখানে তাদের যে হিন্দুদের নির্যাতনের ব্যাপারে ইন্ডিয়া যেরকম কনসার্ন, তাদেরও একই রকম কনসার্ন আছে। এবং এটা রিসেন্ট যখন ওভাল অফিসে প্রাইম মিনিস্টার মোদি গেলেন এবং সেখানে ট্রাম্পের সঙ্গে আলোচনা হলো, সেখানেও এই বিষয়টা প্রসঙ্গটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং সেখানে আপনাদের যে সাংবাদিক সম্মেলনের প্রশ্ন করলে ট্রাম্প বলেছেন যে এটা প্রাইম মিনিস্টার মোদি খুব ভালো জানেন, ওনারা কয়েকশো বছর ধরে এইসব বিষয় নিয়ে গবেষণা করেন। হ্যাঁ, তো এটা ব্যাপারে পরে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বলেছেন যে আমরা এইখানে আলোচনা হয়েছে এবং এখানকার যে পরিস্থিতি, বিশেষ করে হিন্দুদের নির্যাতনের ব্যাপারে তাদের একটা কনসার্ন আছে। এই কনসার্ন কিন্তু ওনারা কন্টিনিউয়াস ইন্ডিয়ার থেকে বারবারই বলছে। এবং যখন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি গত ডিসেম্বরে এখানে আসলেন, তখন উনি নিজে এখানে এসেও বলেছেন, ওদের মিডিয়াতে ওনারা বারবার বলছেন। এবং সেই সাথে এইবার নতুন যুক্ত হলো যেটা তুলসী গ্যাবার্ড যেটা বললেন, যে এখানে ইসলামিক চরমপন্থাটা একটু রাইজ উনি দেখতে পাচ্ছেন এবং সেটার মূল উদ্দেশ্য হলো যে এখানে একটা খেলাফত প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলছে। এখন রিসেন্ট কিছু মানে এবং এটার পরে আমাদের এই ফরেন মিনিস্ট্রি তেমন কিছু বলার আগেই দেখা যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওই দিনই রাত 12টার দিকে স্টেটমেন্ট দিয়ে প্রতিক্রিয়া দেখানো হলো, যেটা খুবই ড্যামেজিং এটা সেটা। কিন্তু এখানে আমি যেটা বলবো যে এখানে জিনিসটা যদি সার্বিকভাবে দেখেন তাহলে এই যে এই ব্যাপারে, কারণ যেহেতু তুলসী গ্যাবার্ড মার্কিন প্রশাসনের বা ট্রাম্প প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং ওনার এবং এটা পরে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন গুরুতর অভিযোগ, গুরুতর। এবং মার্কিন প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বে খুব অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে এক নম্বরে আছে। এবং রিসেন্ট ওনাদের অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন যে ইউক্রেনে কিংবা গাজায় তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেটা গ্লোবাল পরিস্থিতির উপর বিরাট ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং তুলসী গ্যাবার্ডের মতো যিনি গোয়েন্দা বিভাগের প্রধান, ওনার মন্তব্যকে তো আমরা খুব বেশি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেই হিসাবে দেখা যাচ্ছে যে এটার ট্রেডিশন হলো আমাদের দেশে ফরেন মিনিস্ট্রি থেকে জিনিসটা, উনি যখন কথাটা বলেছেন সেই কথাটা আমাদের গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যাচাই বাছাই করে যে এই অভিযোগগুলি সম্বন্ধে আমাদের ফুল রিপোর্ট পেয়ে সেটার উপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো। কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটা দেখানো হচ্ছে, মধ্যরাতে এটা বলা হয়েছে। এবং এখানে আমরা এরকম পরিস্থিতি আসলে হতে পারে বা এই ধরনের মন্তব্য আসতে পারে, সে ধরনের প্রস্তুতিও কি আমাদের থাকা উচিত ছিল বলে মনে করেন? অবশ্যই থাকা উচিত ছিল। এটা তো স্বাভাবিক যে তুলসী গ্যাবার্ড যে এই ধরনের মন্তব্য করবেন, তার প্রিভিয়াস ব্যাপারগুলি যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে যখন ট্রাম্পের বক্তব্যটা আসছে কিংবা এর আগে ট্রাম্প যখন ইলেকশনে আগে মন্তব্য দিয়েছেন, তখন তুলসী গ্যাবার্ডের যে ব্যাকগ্রাউন্ড, উনি যেভাবে ইস্কনের সাথে জড়িত, তো ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য যে আসবে, হ্যাঁ, এত বেশিভাবে মানে
যেমন ইসলামের, যেমন উনি দুইটা টেলিভিশন সাক্ষাৎ, একটা হলো NDTV-তে উনি ইন্টারভিউ দিয়ে, ওটা তার মানে উনি পাবলিকলি বলার জন্যই টেলিভিশনটা বলেছেন। এবং এরপরে ANI যে সংবাদ সংস্থায় উনি ইন্টারভিউ দিয়েছেন, এটার প্রায় সাবস্ক্রাইবার সব টেলিভিশন, সব পত্রিকা, তো এটা তো উনি ফলো করে প্রচার করেছেন। তো সেই জিনিসটা বলার প্রেক্ষিতে আমাদের একটু চিন্তা ভাবনা করে যে ব্যাপারগুলির সম্বন্ধে রিয়েলাইজ করে এটা বলার দরকার ছিল। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমেরিকা, যদি আপনি গ্লোবাল পাওয়ারের দিক থেকে চিন্তা করেন এবং আমাদের যে অবস্থানগত এবং আমাদের যে অর্থনৈতিক সামরিক শক্তির কথা চিন্তা করে আমরা জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, দেখার বিষয়। স্যার, আপনার কাছ থেকে যদি জানতে চাই, এই যে বিষয়টা ঘটলো, এটা কি শুধুমাত্র আন্তর্জাতিক রাজনীতিরই একটা অংশ, নাকি এটা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলতে পারে? দেখেন, এটা আমাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো রকমের প্রভাব ফেলবে না, বরং তুলসী গ্যাবার্ডের যে একটা ইমোশনাল স্টেট অফ মাইন্ড, এটা ক্লিয়ারলি ফুটে উঠেছে। তুলসী গ্যাবার্ডকে কিন্তু সহজে আমেরিকান কংগ্রেস রাজি হয়নি তাকে বানাতে, আর আমেরিকান যে ডানপন্থীরা তারা তো একেবারে টোটালি প্রত্যাখ্যান করেছে, কিন্তু খুবই ফোর্সফুল থাকায় তুলসী গ্যাবার্ড নমিনেশন পেয়েছে, সিলেকশন হয়েছে। এখন এই যে তুলসী গ্যাবার্ড যে কাণ্ডটা করলো, এটা কিন্তু লিডিং কোশ্চেন আমরা বলি আন্তর্জাতিক আইনের ভাষায়, কেননা এটা ওই সাংবাদিক যে প্রশ্ন করছিল এই উত্তরটা যেন আসে তুলসী গ্যাবার্ডের মুখ, ঠিক ওইভাবেই প্রশ্নটা, মানে অ্যাজ ইফ এটা হয়ে গেছে, কিভাবে মোকাবেলা করবেন। কিন্তু আসলে তো ওরকম কিছু হয়ই নাই। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে একেবারে হত্যাকাণ্ড এরকম কোনো কিছু ঘটে নাই, এটা আমেরিকানরা স্বীকার করে এবং কলকাতার মিডিয়াও স্বীকার করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো এর আগে, তার নির্বাচনের আগে তার এক্স হ্যান্ডেলে কিন্তু এরকম টুইট তিনি পোস্টও করেছিলেন যে আসলে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে হিন্দুদের উপর, সেটা নিয়ে কিন্তু তিনি কনসার্ন প্রকাশ করেছেন। স্যার, সেটাই বা কেন করলেন তাহলে? সেটা তো দেখেন, তুলসী গ্যাবার্ডের এই প্রশ্নের উদ্দেশ্যটা ছিল ঠিক মোদি যেভাবে চেয়েছে বাংলাদেশকে একেবারে কর্নার করা, একদম সেম প্যাটার্ন প্রেসিডেন্ট ট্রাম্পকে যেভাবে ঠিক একই লিডিং প্রশ্ন করেছিল, এবং সেখানেও হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের কথাটা, সেখানেও কিন্তু ওই ট্রাম্প যে বলল যে মোদির হাতেই ছেড়ে দিচ্ছি 100 বছর ধরে তো বাংলাদেশ, মানে উনি বিরক্ত হয়ে বলছে। প্রথমে কিন্তু ছিল যে ডিপ স্টেটের কথা, আমেরিকার ডিপ স্টেটের কথা এইভাবে তোলাটা যে কোনো প্রেসিডেন্টের জন্য এটা অপমানজনক, যে আপনি আমেরিকার প্রেসিডেন্টকে বলছেন যে আপনার দেশের ডিপ স্টেট বাংলাদেশে এই ইউনুসকে এসে বসাইছে, এনে ক্ষমতায় বসাইছে। কারা বসাইছে? ডিপ স্টেট। দিস ইজ সো রিডিকুলাস। আসলে ইন্ডিয়ার মিডিয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে এই যে গুজব ছড়ানো মিডিয়া এবং তথ্য বিকৃতি করা মিডিয়া, ওয়ার্ল্ডে ইন্ডিয়ার চেয়ে ধারে কাছে কেউ নাই। আর তুলসী গ্যাবার্ড, আমার ধারণা তিনি তার ক্যারিয়ারের শুরুতে এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটালেন, এটা পুরা আমেরিকান এস্টাবলিশমেন্টকে এম্বারাস করেছে। কারণ বাংলাদেশ এখন আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেননা ওই যে বার্মা অ্যাক্টে এখন আমেরিকানরা চাচ্ছে যে মায়ানমারে ওই রাখাইন স্টেটে আরাকান আর্মি যে দখল করছে, সেখানে একচ্ছত্র চীনের আধিপত্যকে আমেরিকা অ্যালাউ করবে না, এবং বাংলাদেশকে এখন তাদের প্রয়োজন। ইনফ্যাক্ট আমি তো মনে করি যে ভারতের চেয়ে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বর্তমানে ট্রাম্পের কাছে অনেক বেশি। ট্রাম্প কিন্তু কখনো বাংলাদেশকে কিংবা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো রকমের বিব্রত হতে দেয় নাই। এবং ইন্ডিয়া বিরক্তি থেকে কি তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আসলে ইন্ডিয়া অনেক বছর, 100 বছর ধরে, শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে কাজ করছে, তিনি আসলে বিষয়টিকে দেখবেন, এইটা আসলে কি ধরনের? ট্রাম্প ডিপ স্টেটের যখন প্রসঙ্গটা তুলছে, তখনই কিন্তু ট্রাম্প মুখে বিব্রত হয়ে গিয়েছিল। তারপর যখন বলল যে আপনি কি মনে করেন, লিডিং কোশ্চেন যে বাংলাদেশে এরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর যেই লোকটা জিজ্ঞেস করছে ওর ওই ইন্ডিয়ান টানে কথা বলাটা ট্রাম্পকে যে বিরক্ত করেছে, এমনি কান পেতে শুনতেছে, পিছনের একজন ইন্টারপ্রেটার ট্রাম্পকে বলল যে এইটা ছিল প্রশ্ন। তখন ট্রাম্প
মানে ও বুঝে গেছে, ট্রাম্প বুঝে গেছে যে পুরা এটা সাজানো। এবং এই কারণে ওই যে ইয়েকে, এটা কিন্তু মোদিকে দেখেন, ট্রাম্প যখন বলল আপনারাই ঠিক করেন, মোদির মুখ কিন্তু একেবারে চুনকালি হয়ে গেছে। এবং এই ব্যাপারে মোদি একটা কথাও বলে নাই, সেই ইউক্রেনের প্রসঙ্গে চলে গেছে। কারণ মোদি যদি চাইতো তাহলে তো মোদি এটাকে আরেকটু ইয়ে করে বলতে, আমরা 200 বছর ধরে চিনি, বাংলাদেশের ইতিহাস তো আমাদের সাথেই সংযুক্ত, এরকম কিছু না বইলা সে সোজা ইউক্রেন প্রসঙ্গে চলে গেছে। তার মানে ট্রাম্প তাকে একটা চপেটাঘাত করেছে। স্যার, একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়, কে আছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি কাজী মোশাররফ বলছিলাম, ঢাকা মোহাম্মদপুর থেকে। জি, আপনার প্রশ্নটি করবেন। তুলসী গ্যাবার্ড যে বাংলাদেশের সাম্প্রতিককালে যে জঙ্গিবাদে উত্থান হয়েছে, এই বিষয়ে যে প্রশ্ন করেছেন, আমি এটার সাথে একমত। আলোচকবৃন্দ এটার সাথে দ্বিমত পোষণ করেন কোন কারণে, সেটা হচ্ছে আমার মূল প্রশ্ন। যেটা মাসুদ করিম, বিরতির আগে একজন দর্শক ছিলেন, তিনি ঢাকা থেকেই ফোন করেছেন, মোশাররফ। তিনি বলছেন যে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ব্যাপারে যে বিষয়গুলো বলেছেন, একদম সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে সন্ত্রাসবাদ থেকে শুরু করে, এর সবগুলোই তো আসলে সত্যি। আপনারা কেন দ্বিমত পোষণ করছেন? দর্শক বন্ধুর প্রশ্নের জবাবটা আমি এভাবে দেব যে তুলসী গ্যাবার্ড যে জঙ্গিবাদের কথা বা ইসলামিক উগ্রপন্থার উত্থানের কথাটা বলছেন, এই সন্ত্রাসবাদের ব্যাপারটা হলো একটা গ্লোবাল চ্যালেঞ্জ, এবং এটার উৎপাত থেকে কিন্তু পৃথিবীর কোনো দেশেই মুক্ত না। তো এটা যদি সেই হিসেবে, তো আমরা তো একটা বিশ্বের একটা অংশ, এবং সেই হিসাবে আমাদের দেশেও এই ধরনের সমস্যা থাকাটা অস্বাভাবিক কিছু না। এবং এইগুলি পৃথিবীর দেশে দেশে থাকছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও তো তারা হামলা করেছে, করে নাই, সেখানে বড় ধরনের হামলা করেছে। এবং সেই জন্যে আমি মনে করি এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ, এবং এই গ্লোবাল চ্যালেঞ্জের ব্যাপারে তুলসী গ্যাবার্ড যে অভিযোগটা করেছেন, আমি বলবো যে এটা যদি গ্লোবাল চ্যালেঞ্জের অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে ওনার অভিযোগ থাকে, তাহলে আমাদের উচিত হবে, ওনার এবং আমাদের সবারই উচিত হবে, এটা মোকাবেলায় পরস্পরের প্রতি সহযোগিতা করা। এবং বিশেষ করে উনি যেহেতু গোয়েন্দা প্রধান, তাহলে ওনার কাছে যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে, সেই বিষয়গুলি দিয়ে আমাদেরকে মানে আমাদেরকে সহযোগিতা, কারণ আমাদের দেশেও গোয়েন্দা সংস্থা আছে, এবং গোয়েন্দাদের সাথে পারস্পরিক কোঅপারেশন তো বিশ্বব্যাপী আছে। তো সেই ব্যাপারে যদি ওনারা কোনো সহযোগিতা করে, আমি যেটা শুনেছি যে আমাদের দেশের সরকার, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তুলসী গ্যাবার্ডকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পারেন। যদি ওনাকে আমন্ত্রণ জানান আর উনি যদি আমন্ত্রণ রক্ষা করে এদেশে আসেন, তাহলে তো এখানকার অবস্থাটা উনি নিজের চোখেই দেখবেন। এবং দেখার পাশাপাশি ওনার কাছে যদি কোনো ক্রেডিবল গোয়েন্দা তথ্য থাকে, সেটা আমাদের দেশের সরকারকে বা গোয়েন্দা সংস্থাকে দিয়ে সহযোগিতা করলে এইটা হবে সবচেয়ে বেস্ট সলিউশন অভিযোগের চেয়ে, এবং এটা বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য এটা ইতিবাচক হবে। আমি যদি বলি, আমি বলতে পারি যে পৃথিবীতে বোধহয় শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়াতে ধারে কাছেও না। ইন্ডিয়াতে হিন্দুরা যারা একটু নিচের জাত, তাদের সাথে যে কি অমানবিকভাবে ব্যবহার করা হয়, মুসলমানদের কথা না হয় বাদই দিলাম। তুলসী গ্যাবার্ড যখন ছিল তখনই কিন্তু ওই যে হায়দ্রাবাদে মুসলমানকে মেরে ফেলছে, একটা ওই গরুর ইয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ঘটছে। কিন্তু তখন তুলসী গ্যাবার্ড একটা কথা বলে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো কলকাতা টেলিভিশন থেকে কিন্তু আজকাল সত্যিটা তুলে ধরছে। সেই আমার নিজের চোখে দেখা, সারাদিন 3 বার দেখাইছে। এই কলকাতা থেকে এক জার্নালিস্ট এসে এখানকার এক হিন্দু ভদ্রলোককে রাস্তায় থামায় জিজ্ঞেস করে, ভাই আপনার কেমন আছেন? আপনার ভালো আছি। আচ্ছা ভাই, আপনার দাদা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনাকে যদি কলকাতায় ইন্ডিয়াতে যে থাকার অফার দেওয়া হয় আপনি যাবেন? ভদ্রলোক একেবারে রীতিমতো গম্ভীর হয়ে বলল, কেন কেন আমি যাব? বলে, আপনাকে ইন্ডিয়াতে যেয়ে থাকবেন। আমার নিজের দেশ ছেড়ে আমি কেন যাব? কি আছে ইন্ডিয়াতে যে এই দেশের চেয়ে ভালো? এই এক্স্যাক্টলি এই কথাগুলো বলছে যে কি আছে ভারতে যে আমার এই নিজের দেশের চেয়ে ভালো।
ওই প্রশ্ন শুনে না ওই লোক ভ্যাবাচে হয়ে গেছে, এবং কলকাতা টেলিভিশনে এটা অনেকবার দেখিয়েছে। স্যার, যখন আমরা এই আসলে হচ্ছে রিয়ালিটি গ্লোবাল পলিটিক্সের কথা যখন বলি, যখন যুক্তরাষ্ট্রকে নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন, তা কম তো না, তার থেকেও বেশি বলা যায় যে প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে আমাদের কনসার্ন আসলে সেই জায়গাতে আছে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার সাথে ইন্ডিয়ার সম্পর্কটা আসলে এখন পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছে? দেখেন, আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা ভারতের সাথে খুব ভালো সম্পর্ক গড়তে পারতাম যদি যে এই বিজেপি আর আরএসএস বাদ দিয়ে কংগ্রেসের সরকার থাকতো। এমনকি বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল, তারপর অন্যরা ছিল, এই মনমোহন সিং ছিল, রাজীব, তখন সম্পর্কটা ওই সরকারগুলো থাকলে এক্সেলেন্ট রিলেশন। ইস্যুটা কি স্যার? এখানে প্রবলেম হচ্ছে আরএসএস ইন্ডিয়া যেমন বলে যে বাংলাদেশে মৌলবাদীরা মাথা চাড়ে দিয়ে উঠছে, আমাদের মৌলবাদী মানে কি জামাত মৌলবাদী? জামাত একদম পুরাপুরি একটা আধুনিক দলে পরিণত হইতেছে। জামাত নিজেই বলতেছে যে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আরএসএস, তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে সরাসরি। আজকেও আরএসএস এর স্পোকসম্যান ইয়েকে বলছে, তারা বিশ্বব্যাপী ঘোষণা দিয়েছে যে এই দক্ষিণ এশিয়ায়, পাকিস্তান, বাংলাদেশে তারা নাকি মৌলবাদ এমন পরিস্থিতি যাচ্ছে যে ভারত এটা কখনো মেনে নেবে না। অথচ ভারতেই কিন্তু আরএসএস এই যে সীমান্তকে মানবে না, তারা অখণ্ড ভারতের কথা বলতেছে। এবং আপনি দেখেন, মোদি যখন বাংলাদেশের সাথে আলোচনায় বসে না, তার বাঁ পাশে কিন্তু আরএসএস এর একজন প্রতিনিধি বসা থাকে, ডান দিকে ফরেন মিনিস্টার আর বাঁ পাশে আরএসএস এর লোক। এবং আরএসএস আমি বেশ কয়েকবার দেখছি একদম ঈগল চক্ষুর মতো মোদির দিকে তাকায়, কি বললি, আর নোট করতেছে। মানে সরাসরি আরএসএস বাংলাদেশে এই যে যার কারণে এখন আমরা দেখতে পাই যে এখনও কিন্তু আমাদের এই যে ক্রাইসিসটা দেখতে পাই, ভারত কিছুতেই মেনে নিচ্ছে না এই সরকারকে। তারা বলতেছে ইলেকশন হইতে হবে। আরে ইলেকশন হবে কিনা সেটা তো আমাদের ব্যাপার। একদম। হ্যাঁ, তারা এই যে বিমস্টেকের সামিট হবে সেখানে এখনো মোদি দেখা করতে চাচ্ছে না। কেন? ইউনূস সাহেবকে এত ভয় পায়? ইউনূস সাহেব কি তাকে কোনো কিছু বলছে? বারবার আমন্ত্রণ করছে। এখন কথা হচ্ছে, কেন মোদি দেখা করবে না? ওই আরএসএস এর কারণে। কাজে আমাদের পক্ষে সম্ভব না ভারতের। মাসুদ করিম, আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা আসলে কোথায় গিয়ে ঠেকেছে এখন পর্যন্ত? আমার মনে হয় যে দুই দেশের লিডারশিপের মধ্যে আস্থার ঘাটতি আছে, এবং আস্থার ঘাটতিটা নিরসন করার জন্যে যে ধরনের ডায়ালগ আলোচনা করা দরকার সেটা দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়েছে, এবং বিভিন্ন সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ওনাদের জয়শঙ্করের বৈঠক হয়েছে। এবং টপ লেভেলে যদি আলোচনাটা হয় তাহলে সেটা আরও পজিটিভ হবে, ইতিবাচক হবে। এবং এই ক্ষেত্রে আগামী এপ্রিল মাসের 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ব্যাংকক সফর করবেন বিমস্টেক সম্মেলনের জন্য, এবং একই সময়ে আমাদের দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসও সেই দেশ সফর করবেন, মানে ওই বিমস্টেক সম্মেলনের। এইখানে সাইডলাইনে একটা বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখনও কোনো কিছু চূড়ান্ত হয় নাই, এটা শেষ মুহূর্তে হতে পারে বা নাও হতে পারে। যদি বৈঠকটা হয়, কারণ প্রফেসর ইউনূস তো বারবারই বলছেন যে উনি ভারতের সাথে ভালো সম্পর্ক চান, এবং সর্বশেষ তিনি বলেছেন যে আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে যে মেঘ বা ক্লাউড দেখা দিয়েছে সেটাও দূরীভূত করতে উনি চান। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যদি আলাপ আলোচনাটা হয় সেইটা অনেকখানি দূরীভূত করা সম্ভব হবে। এখন এটা ডিপেন্ড করতেছে, বড় দেশ হিসেবে ভারতের দায়িত্ব বেশি। আমরা আশা করব বিমস্টেকের সাইডলাইনে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন এবং খোলামেলা আলাপ আলোচনা করবেন। মানে এখানে যে গ্যাপের যে জায়গাগুলি, ইন্ডিয়ার থেকে তারা যে কনসার্নটা করছে যে আমাদের দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এবং আমাদের দেশ থেকে যেটা বলা হচ্ছে যে ভারতে মানে যিনি বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রিত আছেন, এইসব সেন্সিটিভ বিষয়গুলি নিয়ে কিছু মত পার্থক্য, কিছুটা গ্যাপ আছে, যেটা অবশ্যই এই বাস্তবতাকে কিভাবে তারা নেবেন নেতৃবৃন্দ যদি আরেকটু আলোচনা করেন, আমার মনে হয় যে সেই আস্থার অভাবটা পুরোপুরি দূর না হলেও
অন্তত একটা ওয়ার্কিং রিলেশন এখনও আছে আমাদের দুই দেশের মধ্যে, ব্যবসা বাণিজ্য আছে। যদিও ভারতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না, বন্ধ আছে ভিসা, সেটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা, যে জনগণের মধ্যে যদি যোগাযোগ কমে যায় সেটা। আমার মনে হয় যে এই আস্থার ঘাটতিটা কমানোর জন্য যে আলাপ আলোচনা রাজনৈতিক লেভেলের দরকার, সেটা ইমিডিয়েটলি হওয়া দরকার, এবং সেই ব্যাপারে আশা করি ভারত অনুকূল সাড়া দেবে, সেটা আমাদের স্যার, আপনার প্রত্যাশা কাছে থাকবে। যদি আসি, আসলে যখন তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গটা নিয়ে আসি, আমরা কিন্তু ইন্ডিয়া যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোতে যখন আসছি, তখন কিন্তু রাজনীতিবিদ যারা আছেন আমাদের দেশে, বড় বড় রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু তাদের মন্তব্যের জায়গা থেকে নানান কথা বলছেন। বিশেষ করে যখন খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের এখানে মিছিল হতে দেখা গেছে, যখন নাটক সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধের জন্য সেখানে আসলে প্রচেষ্টা চালানো হয়েছে, এরকম ঘটনা, বিশেষ করে মাজার ভাঙার বিষয়টি অনেকের দৃষ্টিতে এসেছে, এবং সেসব পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যে ভূমিকা, সেটি কিন্তু প্রশ্নের মুখোমুখি হয়েছে অনেক সময়। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেছেন যে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ, অর্থাৎ রাজনীতিবিদদের মধ্যেও কিন্তু এই কনসার্নটা আছে। সেটি নিয়ে কি বলতে চাইবেন? আমার ধারণা যে বাংলাদেশের ইতিহাসে এখন আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি শান্তিতে আছে। যা কিছু ঘটে, দুর্গতি ঘটে, সেগুলো কিন্তু মিডিয়াতে বের হয়। মানুষ এত স্বাধীনভাবে কখনো কথা বলতে পারতো না। আপনি ডান রাস্তায় হাঁটুন, দেখেন মাঝখানে ল অ্যান্ড অর্ডার খুব খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে, মানুষের ভিতরে আস্থা ফিরে আসছে। এখন আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে এই খিলাফতের মিছিল হয়েছিল, দেখেন পৃথিবীতে কোন দেশে, সুইডেনে পাবলিকলি দাঁড়ায়া কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, এবং সুইডিশ গভর্নমেন্ট একটা কথাও বলতে পারে নাই স্বাধীনতার নামে। তখন কিন্তু মুসলমানরা ওইখানে প্রতিবাদ করছে, কিন্তু একবার না, দুইবার, তিনবার পাবলিক রাস্তায় দাঁড়ায় কোরআন শরীফের আগুন দিয়া পুড়িয়ে দিচ্ছে। এতখানি উস্কানিমূলক ঘটে, কিন্তু কোনো দেশ, কোনো পশ্চিমা দেশ একটা কথাও বলে না। আমাদের দেশে এই যে খেলাফতের নাম করা হইলো, কে এই খেলাফত? এরা তো কি রাস্তায় দৌড়াইছে, এদের কিন্তু কোনো মিলিটেন্ট কোনো প্রোগ্রাম নাই। আমি যা শুনলাম, বিবিসি থেকেই আলোচনায় বলতেছিল ব্রিটেনে কিন্তু ব্যান করে নাই, খেলাফত ইজ অ্যালাউড। কেন? তারা ইসলামী রাষ্ট্র করতে চায়, ওই শরীয় আইন করতে চায়, কিন্তু কিভাবে করবে? ওরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করবে। এখন এই যদি প্রোগ্রাম হয় খিলাফতের, চিন্তা করেন ইন্ডিয়ায় আরএসএস সরাসরি মোদি গভর্নমেন্টের সাথে সংযুক্ত, তারা রাষ্ট্র ধারণা দক্ষিণ এশিয়াতে মানে না। তারা বলে পাকিস্তান আর বাংলাদেশ ভারতের অংশ এবং সেটা হতে হবে। চিন্তা করেন, এই ধরনের নিয়ে সরাসরি সরকারের অংশ হিসাবে টিকে থাকতেছে, আর এই খেলাফত বাংলাদেশে ব্যান্ড। একবার শুধু বাইরেছে কয়েকজন। আমি তো শুনলাম যে খেলাফত মুভমেন্টে নাকি অনেক শিক্ষিত মানুষ রয়েছে, এমনকি বুয়েটের কয়েকজন প্রফেসরও, তারাও কিন্তু খেলাফত। ওরা লিটারেচার বাইট করে, ওরা লেখা সুন্দর বের করে, এটাই আমি শুনলাম। কিন্তু আজ পর্যন্ত কখনো শুনি নাই যে খিলাফত কখনো ভায়োলেন্ট বা এই যে ইসলামিক স্টেট যেমন এই যে মারতে চায়, হত্যা করতে চায়, সেরকম চরমপন্থার মতো কোনো বিষয় আপনি সেটাতে দেখতে পাচ্ছেন? আজকে নিউজে শুনলাম রাত 8টায় 7 জন খিলাফতের অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া হয়, এগুলো কিন্তু খুব পাবলিসাইজ করে বাইরে দেখানোর জন্য, কিন্তু পরে দেখবেন ওই 7 জনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুক, ওদের কি কোনো সহিংসতার ইতিহাস আছে, ওরা বের করে করছে। এরকম ওদের, আমার যদ্দূর ধারণা, দে আর জাস্ট ইডিওলজিক্যাল, মানে মনে প্রাণে বিশ্বাস করে, দুর্নীতিতে বিশ্বাস করে না, জীবনকে উৎসর্গ করছে, তারা মনে করে যে ইসলামের পথে যাওয়াই ভালো। জনাব মাসুদ করিম, প্রথম শিরোনাম যেটি বলছিলাম যে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনার প্রতিহতের ঘোষণায় এনসিপির, জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যা চালানোর জন্য যখন আওয়ামী লীগের বিচার প্রত্যাশা করা হচ্ছে, তখন প্রধান উপদেষ্টার বক্তব্য একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আওয়ামী লীগ চাইলে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকার নেই যখন জানিয়েছে, তখন একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ জানান যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি আওয়ামী লীগের তাদেরকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে, এবং এই পরিস্থিতিতে রাজনীতি নিয়ে বাংলাদেশের পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন? এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিবেশটা তো ক্লাউডেড দেখা যাচ্ছে। এখন আমাদের দেশে যেটা আমি বলবো যে আমাদের দেশের মানুষ যে পরিবর্তনটা আনয়ন করেছে, যে একটা মানে আত্মাহুতির মাধ্যমে জুলাই বা আগস্টে,
সেটার কতগুলি উদ্দেশ্য এবং আদর্শ ছিল। এর প্রধান একটা উদ্দেশ্য হলো যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাব এবং সেখানে মানবাধিকারটা সর্বোচ্চ থাকবে, যেখানে আগের সরকারের আমলে মানবাধিকারের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, গুম খুন এটা ওটা নিয়ে প্রশ্ন আছে, এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা সেখানে ছিল, এবং নির্বাচনের কথাটা যখন সামনে আসছে তখন একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্ন সেখানে আসছে। এইসব বিষয়গুলিকে নিয়ে আমার মনে হয় যে একটা সার্বিকভাবে একটা পলিটিক্যাল মানে ঐক্যমতের প্রয়োজন আছে। এখন একটা দল যারা এনসিপি, নতুন দল যারা গঠন করলো, যারা এখানে আন্দোলনে ছিল, পরে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে রিয়েক্ট করেছে। বিএনপি কিন্তু এখনো এইসব বিষয়ে কোনো মন্তব্য তারা করে নাই। আরও অন্যান্য দল আছে, জামাতে ইসলামী আছে, এবং রাজনৈতিক দল ছাড়াও এখানে নানা পক্ষ এখানে আছে। সুতরাং আমরা গণতান্ত্রিক উত্তরণটা কোন প্রক্রিয়ার দিকে অগ্রসর হব, সেটাই হলো এখন একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা যে পথ পেরিয়ে এসেছি সেই জায়গায় কিন্তু আমরা আবার যেতে চাই না, এবং এই দেশের জনগণ যদি সঠিকভাবে একটা গণতন্ত্র উত্তরণে 1 নম্বর শর্তই তো ভালো একটা ভোট, এবং ভালো ভোট হলে মানুষের চয়েসের প্রার্থীও সেখানে থাকতে হবে। এইসব দিক চিন্তা করলে একটা প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাও এখানে বলা হচ্ছে। এইসব দিক চিন্তা করলে আমি বলবো যে মানুষের স্পিরিট যেটা ছিল সেটার একটা প্রতিফলন নিশ্চয়ই আগামী দিনে থাকা দরকার, এবং এই বিষয়গুলিকে আমার মনে হয় একটু চিন্তা ভাবনা এখানে যারা দায়িত্বশীল আছেন সরকারে এবং রাজনীতিবিদ যারা আছেন সবাই মিলে একটা সুন্দর চিন্তা করা দরকার, যেতে আমরা আগামী দিনে আমরা আবার সেই রকম জায়গায় ফিরে না যাই যার জন্য মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে এবং একটা পরিবর্তন আনতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো, অনেকে প্রশ্ন করছেন, বিশ্লেষকরা সহ নানান জনের নানা প্রশ্ন, যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা যখন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় করা হয়েছে, সেই জামাতে ইসলামীর মদদে, তারা তো এখন পর্যন্ত তারা যদি রাজনীতি করার অধিকার পায় তাহলে আওয়ামী লীগ কেন পাবে না? সেই প্রশ্নের উত্তর আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আমার উত্তর হচ্ছে জামাতে ইসলামীকে 50 বছর ওয়েট করতে হয়েছে। 50 বছর ওয়েট করার পরে এখন তারা রাজনীতি করার এখনও পুরাপুরি বৈধতা পায় নাই, কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় বলতে হয়, তাদের প্রেসিডেন্টকে বারবার ক্ষমার মতো প্রায় ক্ষমা চাইতেই হয় অনেকটা ভুল বুঝাবুঝি। তবে যে কথাটা হচ্ছে আওয়ামী লীগকে 50 বছর ওয়েট করতে হবে না, তা আমি মনে করি অন্তত আওয়ামী লীগকে 20 বছর বসায় রাখা উচিত। নতুন প্রজন্ম আসবে, বাংলাদেশের চরিত্র পাল্টাবে, ভারতের যে বাংলাদেশকে গিলে ফেলা সেটার সম্ভাবনা যখন একদম দূরে চলে যাবে আর থাকবে না, আমরা নিজের পায়ে সম্পূর্ণ দাঁড়াতে পারবো। 20টা বছর আওয়ামী লীগকে জামাত ইসলামী যদি 50 বছর ওয়েট করে, ডেফিনেটলি কারণ আওয়ামী লীগের নেত্রী যখন যেদিন ছাত্ররা এসছিল গণভবন দখল করতে, আর্মি চিফ তাকে বেক করতেছিল, ম্যাডাম আপনি চলে যান হেলিকপ্টারে, ও বলে যে না, আর্মি ইউজ করতে হবে, গুলি করো। তা ইন্ডিয়ান আর্মিকে আসতে বলছে, এটা তো সত্যি কথা। আর্মি চিফ নিজে বলছে, তার বোনকে ডাকছে বুঝাইতে যে আপনি একে বুঝান, যাইতে চায় না। শি ওয়ান্টেড কমপ্লিট ইউজ অফ, তার মানে চিন্তা করেন এটা কোনো স্বাভাবিক মানুষ করতে পারে কোনোদিন? যে ইন্ডিয়াকে বলতেছে যে আপনারা এসে এখানে, তার মানে সে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চাইছিল দেশটা, তার উপর আবার ফ্যাসিজম। তো এরপরে একটা ফ্যাসিজম থাকলে কী হবে, সে গণতন্ত্রের মধ্যে স্থান পায়। ওইখানে যদি ওই লোক সেনাপ্রধান দেখে থাকে যে আওয়ামী লীগের আসল চেহারা কেমন ছিল, তাইলে কি তার কখনো পক্ষে সম্ভব একটা স্বাভাবিক মানুষ হিসাবে বলতে যে তাদেরকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ করে দেয়া হোক? এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব হতো। আর ইনক্লুসিভ শব্দটা যদি প্রধান বলে থাকে, ইনক্লুসিভ শব্দটার অর্থ তো এই না যে আওয়ামী লীগকে ইনক্লুড করতে হবে। ইনক্লুসিভ শব্দটার অর্থ এভাবেও বোঝা যায় যে আগেকার ইলেকশনগুলায় লক্ষ লক্ষ নারী সমাজ ভোট দিতে পারেনি। ইনক্লুসিভ মানে আমরা এভাবেই চিন্তা করব যে লক্ষ লক্ষ নারী সমাজ
সমস্ত ইয়াঙ্গার জেনারেশন আওয়ামী লীগকে বাদ দিয়েও ইনক্লুসিভ ইলেকশন আসলে হওয়া সম্ভব এটাই মনে করছেন। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ করিম, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম এ শাহিদুজ্জামান স্যার, আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জেনে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।